কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই মই নিজের হুঁশ ফিরল। সে দ্রুত নিজের দুহাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল। মনে মনে নিজেকেই গালি দিল। ধুর ছাই, এই পোড়া মুখটা কি এক সেকেন্ডও চুপচাপ থাকতে পারে না? বাড়ির সবার সামনে এই নোংরা কথাটা না বললে কি পেটের ভাত হজম হতো না তোর? এদিকে মৌয়ের এমন অভাবনীয় এবং মারাত্মক ভাষার উত্তর শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হো হো করে হাসির রোল পড়ে গেল। ইফাত আর আরিয়ান তো হাসতে হাসতে সোফা থেকে মেঝেতেই গড়িয়ে পড়া দশা। বাড়ির সবার সামনে নিজের বউয়ের মুখে এমন অবাস্তব কথা শুনে উজানের ফর্সা মুখ এবারে রাগে একেবারে বেগুনি হয়ে গেল। সে রাগী চোখে মৌয়ের দিকে তাকাতেই মৌ চোরের মতো মুখ লুকিয়ে শাশুড়ির পেছনে গিয়ে আশ্রয় নিল। সবার হাসির রোল দেখে উজান নিজের মায়ের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে একেবারে বাঘের মতো গর্জন করে উঠল। দেখেছ আম্মু, তোমাদের এই পরম আদরের ফাজিল বৌমা কেমন ভাষায় কথা বলছে? এরপরেও কি তোমাদের মনে হয় যে এই বেয়াদব মেয়ের সাথে আমার একটুও ভালো ব্যবহার করা উচিত? আমার তো এখন মন চাইছে যে ওকে আমি। উজান রাগে ফুঁসতে ফুঁসতে যেই না মই থেকে এক পা দুপা করে এগিয়ে যেতে চাইল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো ইফাত। আরে হোপশালা, ঘরে এমন রূপবতী বউ থাকতে বিন্দুমাত্র কদর করিস না। সারাক্ষণ শুধু রাগ দেখাস। তোর যদি এতই অপছন্দ হয় তবে মৌকে আমাকে দিয়ে দে। আমার নিজের বাপ তো আর জীবনেও আমাকে নিজে থেকে এভাবে ঘরে বেঁধে বিয়ে করিয়ে দেবে না। তাই তোরটাই আমাকে দে। ইফাতের এমন রসাত্মক আর ধেষ্টমো মার্কা কথা শোনা মাত্রই ওজার নিজের দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। সে আচমকা ইফাতের পিঠের ওপর সজোরে এক মোক্ষম কিল বসিয়ে দিল। শালা, তোকে আমি রাতে দেখে নেব। ইফাত পিঠে কিল খেয়েও বিন্দুমাত্র দমল না, বরং মুখ মুখ কুঁচকে আরো জোরে হেসে উঠল। ঘরে এত সুন্দর নতুন বউ রেখে তুই মাঝরাতে আমার রুমে আমার কাছে আসবি? সিরিয়াসলি? নাকি তোর মধ্যে ভেজাল আছে, হ্যাঁ? কথাটা বলে ইফাত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজানের পরবর্তী মাঠ থেকে বাজতে এক লাফে ড্রয়িং রুমের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে সবার পেছনে সরে দাঁড়ালো। উজান এবার রাগে একদম বোম হয়ে গেল। এই বাড়িতে এক মুহূর্ত থাকা মানেই নিজের সম্মান ধূলিসাৎ হওয়া। সে তীব্র ক্ষোভ নিয়ে যেই না ড্রয়িং রুম পার হয়ে সদর দরজার দিকে চলে যেতে চাইল, ঠিক তখনই মৌ একদম চিলের মতো ডানা মেলে উজানে যাওয়ার পথ আটকে সোজা সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিজের ডান হাতটা উজানের সামনে পেতে বলে, সালামিটা দিয়ে যান। উজান নিজের ক্ষিপ্ত তপ্ত দৃষ্টি দিয়ে ময়ের দিকে তাকালো, যেন চাউনি দিয়েই মেয়েটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তবুও ময়ের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে নিজের বড় বড় হরিণী চোখ দুটো মেলে একদম নিষ্পাপ বাচ্চার মতো ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে রইল। ময়ের এমন নাছোড়বান্ধা রূপ দেখে উজানের ঠোঁটের কোণে এবার এক চরম বাঁকা রহস্যময় হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ধীর স্থিরভাবে নিজের প্যান্টে পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজল। তারপর অত্যন্ত ভাব নিয়ে পকেট থেকে একটি 2 টাকার নোট বের করে ময়ের হাতের মুঠোয় শক্ত করে গুঁজে দিল। নোটটা গুঁজে দিয়ে ওজন খানিকটা নিচু হয়ে ময়ের কানের একদম কাছে মুখ এনে ফিসফিসানি স্বরে আওড়ালো, লিসেন পুচকি মেয়ে, উজান চৌধুরী তার বাপের জন্মেও কোনোদিন এত বড় অঙ্কের টাকা কাউকে ফ্রিতে সালামি দেয়নি, কিন্তু আজ তোমাকে দিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কতটা স্পেশাল। মৌ নিজের হাতের ওই 2 টাকার নোটটার দিকে একবার তাকালো, আর একবার উজানের ধেমাকে মুখের দিকে তাকালো। তার খুশিতে ডগমগ করা মুখটা মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে উঠল। সে রাগে রিরি করে উঠল, কি বললেন? খাটাস লোক একটা! আপনি কি এই 2 টাকা আমাকে ভিক্ষা দিচ্ছেন? উজান নিজের কলারটাও একটু সোজা করে বলল, লাইক সিরিয়াসলি? এটা তোমার কাছে ভিক্ষা মনে হচ্ছে? তুমি আমার আম্মুর অতি আদরের নতুন বৌমা, তাই তোমাকে স্পেশালি দিলাম। অন্য কেউ হলে তো আজ এক আনাও পেত না। উজানের এমন চরম কিপটেমি সহ্য করতে না পেরে ময়ূর মাথার সমস্ত রক্ত এক নিমিষে চড়ে গেল। সে আর নিজের রাগ সামলাতে পারল না। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ নিজের হাতের আঙুল দিয়ে উজানের শক্ত পেশি ভুল হাতের ওপর শরীরের সমস্ত শক্তি খাটিয়ে এক মারাত্মক চিমটি কেটে দিল। উজান ব্যথায় কোকিয়ে ওঠার আগেই মৌ রাগে ফুঁসতে ফুঁসতে পা দাপাতে দাপাতে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়ি পেছনে পুকুর ধারে শান বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল ফুল গাছের নিচে 2 হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের উপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসের সেই অবদ্ধ চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশি দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চড়ে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরফর করে উঠল মেহের। সে তড়িঘড়ি করে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেয়ের কিছু বুঝে ওঠার আগে ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেয়ের একদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতকে অতটা কাছাকাছি দেখে মেয়ের ভেতরটা
ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামলে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। ৫ বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাত এত সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরো কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয়ে আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত এবং মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইরফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভ্রু কুঁচকে শুধালো, আই জাস্ট ওয়ান্ট টু নো, বাট হোয়াই? কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ। কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। আই ডোন্ট কেয়ার। যে যাই বলুক তাতে ইফা চৌধুরী কিচ্ছু যায় আসে না। তার আগে বলো তুমি কোন সাহসে ইফা চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো, হ্যাঁ? তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন রাত পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখের সেই চঞ্চল চাহনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য এবং বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানো সেই সব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটু অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছে মাত্র। অবশ্যই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না। আর না চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেয়ের কথার ভেতরে সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির ইরফান এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেয়ের কণ্ঠস্বর এবার খুবই কাঁপতে লাগলো, তবু ইফাত ছাড়লো না। সে দৃঢ় গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখলো। মেহেরের ভেতরে জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম আর রাগান্বিত কঠোর কণ্ঠে চিৎকার করে উঠল, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করেই মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত ফুট করে এমন ঝটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সে বকুলতলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের অভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকালো। তারপর আপন মনেই এক চিলতে অদ্ভুত এবং মুগ্ধতার হাসি হাসলো। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময়ী শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকেই সারাদিন এক নাগাড়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলেই কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। উজান সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরে কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভেতরে উজানকে ওভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখে মুহূর্তের মধ্যে মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু বিজয়ী হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে গিয়ে সে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে পাশে বসলো। চেনা সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে ময়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসলো, কিন্তু ময়ের দমবার পাত্র নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে দিয়ে লেপ্টে বসলো। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইলো, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের উপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন?
হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ ওই মাঝখাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন। সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি। তাতেও আপনার প্রবলেম? অজান তর্জনী উঁচিয়ে কড়া সুরে বলল, হ্যাঁ প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অন্তত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে মৌ মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের উপর গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহাম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানে তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমানো তো দূর, একেবারে তার কোলের উপর চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছে এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্রই মোয়ের গাল দুটো রাগে রসগোল্লার মতো হয়ে গেল। উঠল, সে কোলের ওপর বসে উজানের কলারটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারে কোনো ঠিক ঠিকানা নেই। ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমু খায়, তার হিসাব নেই। আর এখন আমার দিকে আঙ্গুল তুলেছে। বেশি তেড়াবেড়ি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোল নয়, একদম আপনার ওই মাথার উপর গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমট এবং রক্তচক্ষু দৃষ্টি নিয়ে ময়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার উপর চড়ে বসাটাই তো বাকি রেখেছো বেয়াদব মেয়ে। উজানের এই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দিয়ে দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎ নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল। চোখে একরাশ মায়া, মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওড়ালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্ট কিন্তু। উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি সব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই, আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলে আপনার গায়ে জন্ডিস চড়ে বসে। আমাকে আপনার একটু ভালো লাগে না? বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। এই, উনি বললেন, আর আমি অমনি পোটলাপুটলি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোল থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমর হতে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু ছাড়ছি না। এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজান চোখ জোড়া কপালে তুলে এক রাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসলো। কিন্তু মৌয়ের আজ তার পিছু ছাড়ার কোনো নামই নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার উপর আয়েশ করে বসলো। উজান মৌয়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেললো। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকে হাসতে হাসতে ফিসফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। ময়ের মুখে এই কথাটি শোনা মাত্রই উজান বিষম খেলো। সে কাঁচতে কাঁচতে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অভদ্র মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগে, না মানে আপনি একদিন এমন করবেন, তো তাই আগে ভাগেই প্র্যাকটিস করছি। শয়তানের হাড্ডি বলে কি? এই বলেই উজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। ও যেন দম্বার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এই চিলতে ছটফটানি দেখে উজান মাঝপথে থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়াও বলছি। এইটুকু বয়সে মুখ দিয়ে পাকা পাকা কথা বের হচ্ছে। বের করছি, দাঁড়াও। এখনো দুধে দাঁতও পড়েনি, অথচ অভদ্রের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিল। সত্যি কথা বললেও আমার দোষ, তাই না? চুপ করো অসভ্য মেয়ে। একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি, তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন সভ্য পুরুষ। এই কথা ছাড়া আর কি বা পারেন? ননসেন্স বলে কি? এমন বেয়াদব মেয়ে আমার কপালেই জুটতে হলো। এ মাবুদ, দয়া করো। তো হয় তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজান নিজেই কেমন যেন থতমত খেয়ে থেমে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথেই থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বিশ্রীভাবে ভাঙালো।
তারপর বিছানার অন্য পাশে গিয়ে দু হাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো, অন্যদের ভাতা তার বউয়ের সাথে কত রোমাঞ্চ করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখেও সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম টবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার ওপরে তুলে নিতে কেন বলেন? হুম। উজানের জোড়া ভ্রু এবার কুঁচকে গেল। রাগে তার কপালের ও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবাধ্য হয়ে যাচ্ছে। বয়সে সে মৌয়ের চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সেই নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীহ নেই। আচমকা উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার উপর হুড়মুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মৌয়ের ঠিক গায়ের উপরে গিয়ে আছড়ে পড়ল উজান। আকস্মিক এই পতনে তীব্র ভয়ে আর লজ্জায় মুহূর্তের মধ্যেই নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করলো মৌয়ের নরম ঠোঁটের কোল। মুহূর্তের মধ্যে মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরের ভেতরে এক তীব্র অদ্ভুত অজানা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজের দুহাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে ময়ের উষ্ণ ছোঁয়া পেতেই কেমন যেন অবশ হয়ে গেল। ময়ের ওই আকুল ভীতু আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ময়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করে আটকে গেল ময়ের ঠোঁটের ঠিক কোণায় থাকা ছোট কুচকুচে কালো তিলটার ওপর। আবছা আলোয় তিলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। ওজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবাধ্য মন এবং শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকেই তীব্রভাবে আসক্ত হয়ে পড়ছে। এক অদ্ভুত অনুভূতিতে তার ভেতরটা তোলপাড় হতে লাগলো। যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে ময়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল। উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানি ভেজা গলায় ভেসে এলো, ভালোবেসে ফেললেন নাকি মিস্টার প্রফেসর? ময়ের এই চপল কথায় মুহূর্তের মধ্যে ঘোর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকিয়ে উঠে শটান বিছানার উপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ তাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। বিদ্যুৎ গতিতে নিজে উজানের শক্ত বুকের উপর আয়েশ করে উঠে বসল। উজান নিচে শুয়ে থেকে মৌকে বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলক ধাঁধায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি বিজয়ী হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকটা খানিকটা ঝুঁকে এলো। অত্যন্ত নরম এবং দাবিদার কণ্ঠে শোধালো, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? মৌয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করল। সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট নরম আঙুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চিলতে ম্লান হাসলো। অত্যন্ত নিচু এবং আকুল স্বরে সে বলতে লাগলো, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হইনি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছি। যে মৌ একসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো কাউকে অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা, শেষ আশ্রয়স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। ময়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামটা নিজের আঙ্গুলে জড়াতে জড়াতে আরও ভাঙা গলায় বলল, খুব ইচ্ছে হয় জানেন, আপনার ওই গম্ভীর মুখ থেকে অন্তত একটি বারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুকটা ছটফট করে, কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধু একটাই, এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটি বার বলবেন, ভালোবাসি মৌ।
দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিলে এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ, ভীষণ, ভীষণ ভালোবাসি আপনাকে। উজান তখন আগের মতোই নিথর দৃষ্টিতে মইয়ের দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো। তার প্রতিটা কথা তার কানে কর্কশ শোনাতো। অথচ আজ কেন জানি তার একটুও বিরক্তি লাগলো না। বরং তার অবাধ্য মন বলছিল, এই বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরো জীবনটা পার করে দেওয়া যায়। পর মুহূর্তেই উজান নিজের ভেতরে প্রবল পুরুষালী ঘোর কাটিয়ে উঠল। সে মৌকে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার উপর সোজা করে বসালো এবং নিজে তার একদম মুখোমুখি বসলো। ময়ূর অশ্রু সজল চোখের দিকে সরাসরি নিজের স্থির চোখ রেখে অত্যন্ত দৃঢ় এবং গম্ভীর কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড্ড ছোট, ইম্যাচিওর। তাই তুমি ভালোবাসার আসল নির্মম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি সেই জীবনে সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। মৌ নিজের চোখের কোণের অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে ওঠে। তবুও, তবুও আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসায় ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। উজান তার গভীর দৃষ্টি দিয়ে মইয়ের ওই অশ্রু সজল যেদি মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বুক চিরে এক দীর্ঘ ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠতে পারে না। সে যতই মৌকে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততটাই এক তীব্র এক মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। ওজন আর কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চাইল না। সে কিছুটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর মৌ উজানকে একটু বিরক্ত করতে গেল না। সে শান্ত হয়ে বিছানার উপর দু হাঁটু মুড়ে বসে এক হাত গালে দিয়ে অপলক চোখে সোফায় বসে উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে ও যেন বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটুও নড়চড় করে না, চাতক পাখির মতো তার দিকেই চেয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনো ঘুমায়নি, বিছানায় একাকী এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন ঘুমানোর জন্য ছটফট করছে, আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না? তার কারণ উজান চৌধুরী খুব ভালো করেই জানে। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান নিজের এক জোরালো শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে সরাসরি নিজের চওড়া বুকের মাঝে নিয়ে এলো। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরে ঘ্রাণ পাওয়া মাত্রই মৌয়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যেই উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোটা ময়ের বহুদিনের পুরানো অভ্যাস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময় মেহেরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো। আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যেসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ রেখেই নিজের ছোট্ট ভেজা গলায় অত্যন্ত আদুরে সুরে ফিস ফিস করে করলো, ফিসি ফিসি করলো, আপনি অনেক ভালো প্রফেসর সাহেব, লাভ ইউ। কথাটা শেষ করতে করতে ময়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ঘুমে বুজে এলো। উজানের বুকে নিরাপদ আশ্রয় সে নিমেষে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উজান নিজের বুকের উপর ময়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দে পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথুরে হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের অলক্ষ্যে অত্যন্ত আলতো কোমল ছায়ায় ময়ের রেশমি চুলগুলোর উপর হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় উজান নিজেও মৌকে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে।
সেই অভিমানেই হয়তো চাঁদেরও আজ দেখা মেলেনি। মাথার ওপরে সেই মেঘলা আকাশটার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারিদিক নিস্তব্ধ, অথচ এই অসময়ে মেহের একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কেউ কখনো তার কোনো ইচ্ছেতে অনধিকার প্রাচীর হয়ে দাঁড়িয়ে বাধা দেয় না। এত রাতে সে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর চৌধুরী, যিনি সম্পর্কে উজানের চাচা ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিলেন বটে। তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটাননি। এই অল্প কদিনের মধ্যেই মেহেরের প্রতি এক অন্যরকম কৃতিত্বের টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই, বিদায় মেহেরকে তিনি একদম নিজের মেয়ের মতোই স্নেহ করেন। তাই তো মেহের ছাদে আসার পর থেকে এই গভীর রাতের মাঝেও সেই মানুষটা দূর থেকে বারবার উকি দিয়ে দেখে গিয়েছেন যে তার মা জননী একা একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার স্নেহমাখা চাউনি বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকেই তাকে হেসে বলেছিল সে যেন রুমিকে নিশ্চিন্তে ঘুমান। এই পৃথিবীতে যদি তার জন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে, তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেয়ের মুখে এমন ভরসার কথা শুনে আকবর চৌধুরী নিজের মনে সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগেই রুমে ফিরে গিয়েছেন। মেয়ের এবার নিজের দৃষ্টি ঘুরিয়ে পাশের বিল্ডিং এর ছাদের দিকে তাকালো, এবং তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদের একটা দোলনায় বসে এক কপত কপতি পরম আনন্দে দুলছে আর গল্প করছে। এই চৌধুরী বাড়িতে আসার পর মেহেরে ওদের সাথে কয়েকবার কথা হয়েছে। দুজনেই ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে, এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকে। কিন্তু ওই সুখী দম্পতিকে দেখতে দেখতেই আচমকা মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন এক নিমেষে কালবৈশাখীর কালো মেঘে ঢেকে গেল। ছাদের তীব্র ঠান্ডা বাতাস এসে যেমন তার খোলা চুলগুলোকে ওড়াতে লাগলো, ঠিক তেমনি তার ভেতরে ক্ষতবিক্ষত হৃদয়টাকেও চট করে এলোমেলো করে দিল। 5 বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর কাল রাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সেই অতীত মনের ভেতর এক গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ঠিক তখনই মেয়ের নাসিকাপটে পৌরুষালী পারফিউমের এক মিষ্টি ও চেনা ঘ্রাণ এসে ধাক্কা দিল। এই সুবাস বড্ড চেনা তার। সে আলতো করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখল ইফাত এসে দাঁড়িয়েছে। মেয়ের এবার আর আগের মতো রাগ করে বা ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল লোকটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটা চুইনগামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিনে মেহের ইফাতের মধ্যে কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি, আর ঠিক সেই ভরসাতেই সে এখনো শান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বর মেহেরের কানের কাছে এসে ভেসে এলো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। ইফাতের মুখে ওই একটি শব্দে মেহেরে থমকে যাওয়া হৃদয়ে হঠাৎই এক অজানা দোলা দিয়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে এক রাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যা নামটা শুনতে ভীষণ কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকারময় জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি হাসল। নামটা ভীষণ সুইট, তবে এই সুন্দর উপাধিটা আমার মতো মেয়ের জন্য একদমই নয়। সেই জন্য আপনি আমাকে মেহের নামেই ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাতে সরি বলার কারণটা জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে একটিতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেয়ের কথার মাঝে আজ একটু বিরক্তির ছোঁয়া নেই। ইফাত ঠিক এইটুকুই চেয়েছিল মেয়েটার কাছ থেকে। সে নিজের মাথা চুলকাতে চুলকাতে চপল সুরে আওড়ায়, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কি রে? হ্যাঁ, আর তুমি কি জানো, যখন তুমি হাসো তখন দেখতে বড্ড বেশি কিউট লাগে তোমায়। মেহের এবার এক ভ্রু কুঁচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্লার্ট করছেন আমার সাথে? আরে না, আমি একদম সিরিয়াসলি বলছি। মেহের নিজের মুখটা ঘুরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। বুক চিরে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝে আজ অভিমান করে বসে আছে, তাই তাদের না পেয়ে আমার সাথে টাইম পাস করতে এসেছেন এখানে? আচ্ছা, তুমি কথায় কথায় ওইসব মেয়েদের কেন টেনে আনো বলো তো? শোনো ফুলকন্যা, এই গার্লফ্রেন্ড বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওরা আমার জাস্ট ফ্রেন্ড, ব্যাস। বুঝতে পেরেছি। এরপর দুজনেই কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলেও ইফাতের অবাধ্য চোখজোড়া সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের উপরেই আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে এসেই থমকে যায়, তা ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যেন কিছুতেই সায় দেয় না।
যে ইফাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বাড়ির বাইরে বন্ধুদের সাথে টুই টুই করে আড্ডা দিয়ে বেড়াতো, জানিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না। সেই ইফাত এখন 24 ঘন্টার মধ্যে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা বাইরে থাকে, আর বাকিটা সময় ঘরের কোণে কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই, তা বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও উজানের তীক্ষ্ণ চোখ কিন্তু ঠিকই ফাঁকি দিতে পারেনি। উজান অবশ্য বারণ করেনি, তবে সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছে, কারণ একটা ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝেই হুট করে ইফাতের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এইটুকু সময় কম হলেও অন্তত 50 বারের ওপর ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজের তো কোনো হিসাবই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে মনে ভাবলো, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না, সেখানে এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার কী দরকার। ইফাতের চরম বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে মেয়েরা নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেয়ের সেই মুক্ত ঝরানো হাসির দিকে তাকিয়ে ইফাতও নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে ফেলল। মেয়ে নিজের হাসি থামিয়ে বলল, আপনার এত এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোন মেসেজ করছে, অথচ আপনি রোমিও সেজে এখনো দাঁড়িয়ে আছেন এখানে। তাদের সাথে কথা বলছেন না কেন? আরে চুপ করো তো। ওই অসহ্য মেয়েদের সাথে এখন আর বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করে না আমার। জানো, গত 1 সপ্তাহ থেকে আমি কারোর সাথে একটাও কথা বলিনি। সবার সাথে একদম অফিসিয়ালি ব্রেকআপ করে নিয়েছি। তবুও কিছু বেয়াদব মেয়ে নাছোড়বান্দার মতো আমাকে বিরক্ত করেই যাচ্ছে। তবে আমি তো জানতাম ওইসব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতে আর ফ্লার্ট করতে না পারলে আপনার মনের নাকি শান্তি মেলে না। ওটা শান্তি ছিল না ফুলকন্যা, ওটা ছিল একটা সস্তা নেশা। অবশ্য সেই সস্তা নেশা আমার মন থেকে এখন পুরোপুরি কেটে গিয়েছে। এখন আমার লাইফে এমন একজন বিশেষ মানুষ এসেছে, যাকে ঘিরেই চঞ্চল আমিটা বাকি জীবনটা শান্ত হয়ে কাটাতে চাই। তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু এই মেয়েদের নেশা কেন, আমার লাইফে যত রকমের বাজে অভ্যেস আছে, আমি এক পলকে সব ছেড়ে দিতে রাজি আছি। মেয়ের ইফাতের চোখের সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি হেসে বলল, বেশ ভালো তো। তা আপনার সেই বিশেষ মানুষটার সাথে আমাকে কোনোদিন একটু দেখা করিয়ে দিয়েন তো। না মানে, আমি তাকে পার্সোনালি একটু বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন ওভাবে টুই টুই করে ঘুরতে না দিয়ে জলদি কোনো একটা জবে জয়েন করতে বাধ্য করে। ইফাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো উজ্জ্বল করে বলল, আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? আমার খুশির চেয়েও আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সবসময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে তাদের পাশে এসে দাঁড়াক। ওকে ফাইন, আগামীকাল থেকেই আমি ড্যাডির সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখব। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতের শীতল বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল। তাই সে রেলিং ছেড়ে পাশে দোলনাটায় গিয়ে বসলো। ইফাতও কোনো দ্বিধা না করেই ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশেই বসলো। গত 1 সপ্তাহে এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকে চিনেছে মেহের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল, লোকটা আসলে তেমন নয়, শুধু একটু ছন্ন ছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে যে তীব্র ঘৃণা ভয় ছিল, চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার থেকে তা যেন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রতিটা ছেলেই একদম ভিন্ন ধাতুতে গড়া। তারা নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিসফিস করে মেয়ের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকার ছাদে চলে এলে তোমার একটুও ভয় করছিল না? যদি হুট করে কোনো ভূত প্রেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টিটা স্থির করে ইফাতের চোখের উপর রাখলো। তার ঠোঁটের কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত গম্ভীর গলায় উত্তর দিল, তাসনুবা মেহের কোনো কাল্পনিক ভূত প্রেতকে ভয় পায় না মিস্টার। সে যদি এই পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভয় পায়, তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোয় ভরা সুন্দর জীবনটাকে এক নিমেষে অন্ধকার নরক বানিয়ে দিয়েছিল। মেহেরের কথার ভেতরে সেই তীব্র লুকানো ক্ষত টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, সেই জন্যই কি তাহলে তুমি এতদিন আমার সাথে একটাও কথা বলনি, আমাকে এড়িয়ে চলেছ? কিন্তু কেন তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কি হয়েছিল তোমার অতীতে? মেয়ের একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সেসব কথা আপাতত মনের গহীন কোণেই লুকানো থাক। সময় হলে কোনো একদিন না হয় বলবো। কিন্তু তার আগে বলো, শুনলাম তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। কথাটা কি সত্যি?
আপনাদের বাসায় মেহমান হয়ে রয়েছে আজ প্রায় 15 দিন হয়ে গেল। তাছাড়া আগামীকাল থেকে আমাদের কলেজও খুলে যাবে, তাই ভাবছি আমি আজ কাল কলেজ শেষ করে সরাসরি ফুপির বাসায় চলে যাব। ভাইয়াকে বলে দিয়েছে সে এসে আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবে। মাত্র 15 দিনে কেউ এইভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই। মেহের দোলনায় দুলতে দুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো, তাহলে নিজের শ্বশুর বাড়ি বানিয়ে ফেলো। মেয়ের ইফাতের সেই অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজে জোড়া ভুরু কুঁচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বললেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বাড়ছে, চলো এবার নিচে নামা যাক। মেয়ের ইফাতের পায়ে পা মিলিয়ে নিচে নেমে গেল, আর ইফাত আর চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উজানের ভার্সিটির প্রথম দিন, তাই আগেই রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির হয়। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসলো। সোফার অন্য প্রান্তে বসে আরাম করে সকালের গরম চায়ে চুমুক দিচ্ছেন আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়ে এক মনে নিজের ফোনের স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরী চায়ের কাপটা পেরিয়ে রেখে ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময় এক হাসি দিয়ে বলে উঠলেন, কিরে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর? বাবার মুখ থেকে হুট করে এমন অদ্ভুত বাঁকা প্রশ্ন শুনে উজান নিজে ঝোড়া ভ্রু কুঁচকে তাকালো। সকাল সকাল বাবা হঠাৎ তাকে ঘুমের ব্যাপারে কেন এমন জেরা করছেন তার মাথায় ঠিক ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু রেখে সংক্ষেপে জবাব দিল, কেমন আবার হবে, রোজ যেমন স্বাভাবিক ঘুম হয় গত রাতেও তেমনই হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফায় আরো একটু ঝুঁকে এসে চোখ টিপে বললেন, একদম ঠিকঠাক, শান্তিমতো ঘুমটা হয়েছে তো? বাবার এই মাত্রাতিরিক্ত কৌতূহল আর চপল চাহনি দেখে উজান এবার পুরোপুরি বিরক্ত হলো। সে ফোনটা পকেটে পুরে ফিসফিসিয়ে বলল, ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাজলামো করো না তো। নিজের জোয়ান ছেলেকে সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটু বাঁধলো না? ছি! আর এতে আমার লজ্জা করতে যাবে কেন, হ্যাঁ? আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মোক্ষম জবাব দিলেন। বাবার এমন তেড়াবেড়ি উত্তরের পর উজানের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবলো, তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আছে তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভেতরেই বসে আছে সবচেয়ে বড় শত্রু, নিজে জন্মদাতা বাপ। রুমে থাকলে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলে এই বাবা নামক শত্রু পেছনে লেগে থাকে। ওজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা বাঁকিয়ে ভেঙচি কেটে বলে উঠলেন, ছি, তুই আমার ছেলে, ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল, এখনো দাদা হওয়ার সুখবর দিতে পারলি না শালা। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই উজান সোফা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই টর্চার সে আর নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে রাখলো, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও তোমার ওই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তেই কিচেন রুম থেকে খাবারের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসে নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বললেন, তুমি আবার সাত সকালে আমার ছেলেটার পেছনে লেগেছো? ছেলেটার আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাসে নেবে, মনটা ফ্রেশ রাখা দরকার। তোমার বুড়ো বয়সে ফাজলামো আর বিরক্ত করা একটু বাদ যায় না। বউয়ের এই বাঘিনী রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যেই মিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললেন, আরে না মৌসুমী, তুমি ভুল বুঝছো, আমি তো জাস্ট ওকে। তুমি একদম চুপ করো। আর একটা বাড়তি কথা যদি আমার ছেলের উদ্দেশ্যে বলেছো না, তবে আজ তোমার কপালে কোনো ভাত জুটবে না, বলে দিলাম। বউয়ের মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বেড়ালের মতো চুপসে গিয়ে সোফায় সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজান তার নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল। বাবার দিকে তাকিয়ে টিটকারি সুরে বলল, কি হলো ড্যাড, এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী তখন উজানের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসা আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকিয়ে হাসতে হাসতে হঠাৎ অত্যন্ত গম্ভীর এবং রসাত্মক সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলার ডান পাশে ওটা কিসে কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আছে যে? সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক বোমা ফাটানো প্রশ্নে উজান মুখের খাবার গিলতে গিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথে নিজের এক হাত দিয়ে গলার সেই নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কামড়ে দাগ বসে আছে। গত রাতে ঘুমানোর ঘোরে মৌ মহাশয়া উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করে উজানের গলাটাকে চিকেন লেগ পিস ভেবে সজোরে কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের মধ্যে তুমুল ঝগড়া যুদ্ধ হয়ে গিয়েছে।
আর সেই রাগে ক্ষোভে মেজাজ গরম করে নিচে নামতেই এখন সবার সামনে নতুন কাণ্ড। উজান নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে তাতে দাঁত পিষে চরম হুমকি দিল। ভাইয়া, বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হবে, মনে রেখো। আরিয়ানের কথার খেই ধরে এবার ছোট চাচা আকবর চৌধুরী নিজের চশমাটা নাকের উপর ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যিই তো আরিয়ান, তো ভুলে কিছু বলেনি? ওভাবে কিসের ডাক হলো তোমার গলায়? মশা তো এত বড় বড় কামড় দেয় না, এত বড় কামড় দেয় না। আরিয়ান হাসতে হাসতে বলে, এখনো বুঝলে না ছোট চাচু? নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্র্যান্ড নিউ বউ এসেছে, তো গলায় এখন মশা মাছির কামড়ের দাগ তো একটু একটু থাকবেই। অথচ আমাদের সামনে জেন্টলম্যান সেজে এমন ভাব ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ। ভাইয়া। ততক্ষণে আরিয়ান দৌড়ে তোবার কাছে চলে গেল। একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হঠাৎ সবার দৃষ্টি গিয়ে আটকে গেল ড্রয়িং রুমের সিঁড়ে মুখে। ফর্মাল শার্ট প্যান্ট পরে ধীরে পায়ে নিচে নেমে আসছে ইফাত। তাকে ওভাবে দেখে ড্রয়িং রুমের হাসি রোল এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। সবার চোখ যেন ছানা বড়া। যে ছেলে প্রতিদিন দুপুর 12টা কিংবা 1টার আগে ঘুম থেকে চোখে ওঠা মেলে না, সেই কুঁড়ে ও ছন্ন ছাড়া ছেলেটা আজ সকাল 8টার মধ্যে নিজে থেকে ঘুম থেকে উঠে গেছে, একদম রেডি হয়ে নিচে নামছে। এটা যেন কারো বিশ্বাসই হতে চাইছিল না। ইফাত অবশ্য কারো দিকে ফিরেও তাকালো না। সে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে তার মা ইমরোজা চৌধুরী সকালে নাস্তা সার্ভ করছিলেন। ইফাত টেবিলে গিয়ে কোনো কথা না বলে হঠাৎ করে একটু নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে পরম শ্রদ্ধায় সালাম করলো। তারপর পাশে দাঁড়ানো বড় আম্মা অর্থাৎ আরিয়ান উজানের মা মৌসুমী চৌধুরী পা ছুঁয়েও সালাম করলো। আকস্মিক এই কাণ্ডে দুই মায়ের কেউই তড়িঘড়ি করে পিছিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। ইমরোজা চৌধুরী ছেলের এমন অভাবনীয় পরিবর্তনে চোখ দুটো মুছলেন। তারপর পরম মমতায় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মুচকে হাসলেন। পাগল ছেলে আমার, ওভাবে হুট করে পা ছুঁয়ে সালাম করতে নেই আপা, এতে পাপ হয়। ইফাত মায়ের বুক থেকে মাথা তুলে মায়ের দু হাত নিজেদের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম সুরে বলল, কে বলেছে তোমায় এই ভুল কথা আম্মু? যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত লুকিয়ে থাকে, সেই পুণ্যময় পায়ে সালাম করা যদি পাপ হতো, তবে আল্লাহ তাআলা কখনোই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত লিখে দিতেন না। তুমি আমার মা, আমার আম্মু, আমার জন্মদাত্রী জননী। ছেলের মুখ থেকে এমন পরিণত সুন্দর কথা শুনে ইমরোজা চৌধুরী চোখ দুটো আনন্দে কান্নায় কান্নায় ভরে উঠল। তিনি পরম আদরে ছেলের কপালে একটা স্নেহের চুমু খেয়ে মনে মনে হাসলেন। যাক, অবশেষে তার এই ছন্ন ছাড়া অবাধ্য ছেলেটা তবে তার অন্ধকার দিশাহীন জীবন থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। তিনি ইফাতের দিকে কিছুটা ঝুঁকে অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে ওড়ালেন, তোর মনের ভেতরে সেই পবিত্র আশা আল্লাহ খুব জলদি পূরণ করুক আব্বা। আমি মা হয়ে আজ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এটাই চাই। তিনি নিশ্চয়ই একজন মায়ের আকুতি কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইফাত মায়ের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক মায়াবী মৃদু হাসল। সে মেহেরের দেওয়া সেই রূপান্তরের কথা মনে করে মনে মনে নতুন শক্তি পেল। এরপর সে বড় আম্মার সাথেও মিষ্টি করে কুশল বিনিময় করে সোজা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর নিজের চপল ভাবটা সম্পূর্ণ লুকিয়ে মুখে একরাশ গম্ভীরতা ফুটিয়ে ওড়ালো, ভাইয়া তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। আরিয়ান মুখের পরোটা চিবানো বন্ধ করে নিজের জোড়া ভ্রু কুঁচকে বোকার মতো তাকালো। যাবো মানে? কি বলছিস এসব? ভাইয়া প্লিজ, অন্তত আজ একটু সিরিয়াস হতো। আরে আমি আবার কি করলাম? আর তুই এত সকাল সকাল কর্পোরেট লুক নিয়ে রেডি হয়ে বা কোথায় যাওয়ার জন্য আমায় তাড়া দিচ্ছিস শুনি? কোথায় আবার? আজ থেকে তোমার সাথে রোজ অফিসে যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের ওপাশ থেকে সোফা ছেড়ে এক সজোরে চিৎকার দিয়ে উঠলেন ইফাতের বাবা আকবর চৌধুরী। চায়ের কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বাসার একটা ছোট কাজ করতে বলে সারা বাড়ি মাথায় তোলে, সেই ছন্ন ছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে, এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত একরাশ বিরক্তিমাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারাদিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকাঝকা করতো। আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখনই সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো? যখন তুমি নিজে থেকে আমায় বারবার অফিসে যাওয়ার জন্য জোর করতে, তখন আমি যাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু আজ যখন আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে চাইছি, তখনও তোমাদের এত প্রবলেম। আর হ্যাঁ ভাইয়া শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত হবে তা ফিক্সড করে দেবে। আমি আর আজ থেকে বাপ ভাইয়ের পকেটে ফ্রিতে দেওয়া টাকায় এক আনাও চলবো না। অফিসে বাকি সব কর্মচারীদের যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনটাই দেবে, বুঝলে? আকবর চৌধুরী ছেলের এই রুদ্র এবং পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন।
ছেলের মুখের উপর এমন গম্ভীর দায়িত্বশীল কথা তিনি এত বছরও শোনেননি। তবে ছেলের এই জেদ দেখে তার মনের ভেতরে এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন, দেরি করে হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এইদিকে উজান সোফা থেকে উঠে দাঁড়ালো। সেই ফাতের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো চাপ দিয়ে মৃদু হেসে পড়ল। বেস্ট অফ লাক দোস্ত, তোর এই নতুন শুরুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতেই ঠিক তখনই কোথা থেকে মৌ তড়িৎ গতিতে চিলের মতো ছুটে এসে পেছন থেকে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আকস্মিক এই অতর্কিত আক্রমণে তীব্র ভয়ে আর আতঙ্কে লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল। পরক্ষণে পেছনে তাকে মৌকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক মস্ত বড় ভয়ের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তিমাখা চোখ দুটো বড় বড় করে আর রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এভাবে হার্ট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে ওকে জড়িয়ে ধরলে কেন? লজ্জা শরমের মাথা কি একদম চিবিয়ে খেয়ে ফেলেছ? মৌ উজানের ওই রাগী ধমক শুনে বিন্দুমাত্র দমল না, বরং নিজের ওড়নাটা আঙ্গুলে জড়াতে জড়াতে বলল, সবসময় শুধু শুধু আমার উপর এমন চিল্লাইবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে ওভাবে জড়িয়ে ধরিয়েছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। এই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে অত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আকালে আমায় রুমে যেতে বলছো? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন না আমার সাথে। আমার বড্ড ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থাকো। প্লিজ প্রফেসর সাহেব, একটিবারের জন্য চলুন না, প্লিজ প্লিজ। মৌ এবার উজানের শার্টের হাতে ধরে একদম ঝুলে পড়ল। উজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো, তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের পিছু পিছু আবার দোতলা রুমের দিকে পা বাড়ালো। উজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনে দরজাটা লক করে দিল। উজান কিছু বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। উজান বিছানায় আছড়ে পড়ার সাথে সাথে মৌ নিজে এক লাফে এসে উজানের চওড়া বুকের উপর পুরোপুরি শুয়ে পড়ল। ময়ের এমন আকস্মিক এবং মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ, আহাম্মক হয়ে রইল। সে মৌকে নিজের গায়ের ওপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সরাতে পারল না। মৌ নিজের ছোট ছোট দুহাত দিয়ে উজানের শার্ট এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। উজান এবার দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে ওর রুমে আরশোলা ঢুকেছে, কিন্তু এখন তো দেখছি তুমি রুমে এনে আমার সাথে চরম ফাজলামো করছো। এক্ষুনি নামো আমার ওপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা একটু উপরে তুলল। তার ঠোঁটের কোণে তখন এক মায়াবী চপল মুচকি হাসি। সে কোনো কথা না বলে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের ওপর আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো। উজান একদম বিস্ময়কর স্তম্ভিত দৃষ্টিতে ময়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা দিন দিন কতটা অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে। কোনো বারণ বা ধমক সে কানেই তোলে না। উজান নিজের চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো। তবুও ময়ের মধ্যে সেই নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা ভয় দেখা গেল না। সে উজানের কানের লতির কাছে ফিসফিসানি স্বরে আওয়ায়, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার প্রফেসর সাহেবকে। ময়ের মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনা মাত্রই উজানের মুখের রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মৌকে নিজের বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। উজান এত জোরে ঝটকা দিয়েছিল যে মৌ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের ওপর আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগা মাত্রই ব্যথায় কোঁকানি দিয়ে গুঙ্গিয়ে উঠল সে। এক অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের ওপর ময়ের সামনে হাঁটু গেড়ে বসল। নিজের 2 হাত দিয়ে ময়ের গাল দুটো ছুঁয়ে আকুল স্বরে বলে উঠল, আই এম রিয়েলি সরি পিচ্ছি। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার ধাক্কাটা এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে, তাই না? কোথায় লেগেছে আমাকে দেখাও। এই বলে উজান আর কোনো কথা বাড়িয়ে না বাড়িয়ে মোকে নিজের পাজা কোলে তুলে নিল, বিছানার উপর সাবধানে বসিয়ে দিল। উজান অত্যন্ত উদগ্রীব এবং ব্যাকুল হয়ে মোয়ের হাত পা ভালো করে পরীক্ষা করতে লাগলো, মেয়েটা কোথাও বড় কোনো আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল মোয়ের ডান পায়ের গোড়ালির ওপর। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত এবং উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, স্টুপিড গার্ল একটা, এখানে কিভাবে এত বড় কালশিটে দাগ ফেলে ব্যথা পেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়াতে গিয়ে পা মুচকে গিয়েছিল। উজান আর 1 সেকেন্ডও দেরি না করে রুম থেকে ফার্স্ট এইডের বক্সটা এনে বিছানায় বসলো। সে নিজে ঠান্ডা হাত দিয়ে ময়ের সেই আঘাতপ্রাপ্ত লাল নীল হয়ে যাওয়া জায়গায় মলম নিয়ে অত্যন্ত আলতো হাতে মালিশ করে দিতে লাগলো।
মালিশ করার মাঝেই তার ভেতরে রাগটা আবারও উগরে ওঠে। আজ তো একটা ফাজিল তুমি। নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতো এত দৌড়াদৌড়ি কেন করো শুনি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই জন্যই তো কালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে। তুমি জানো, তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথেই হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো, প্রফেসর সাহেব? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। ময়ের এই সরাসরি প্রশ্নে উজান নিজের ভেতরে ব্যাকুলতা টের পেয়ে চট করে স্বাভাবিক হলো। তারপর তোতলা তোতলা স্বরে বলল, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি আমার কে হও যে তোমার কিছু হলে আমার দুনিয়া উল্টে যাবে? হ্যাঁ, তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাড মিলে আমাকে এই চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তোমার? মৌ এবার এক অদ্ভুত গভীর অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই অদ্ভুত মানুষটা মুখে সারাদিন দাবি করে যে সে মৌকে একটুও ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং তো অন্য কথা বলে। মৌ যদি কোনোদিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে তবে এই উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। মৌ উজানের বুকে না জড়িয়ে ঘুম আসে না বলে সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিজে থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটখাটো জিনিস সে মুখে যাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবু এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকলো, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এডে বক্সটা গুছিয়ে বলল, হুম বলো। আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেল তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলেই আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মোয়ের এই অকাট্য তীক্ষ্ণ প্রশ্নে উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে ছোট আর চপল হলে কি হবে? মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসলো। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভেতরে ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরে এক তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে। মাথাটা সামান্য উঁচুর দিকে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্চি, তোমায় আমি মন থেকে নিজের বউ হিসেবে কখনো না মানলেও সামাজিকভাবে আর আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সবকিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নিই, তোমার সাথে একই বিছানায় ঘুমাই। তার মানে এই নয় যে আমাদের মধ্যেকার এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা যেমন আছি আমাদের ফিউচারে আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্ক থেকে তুমি তোমার বইয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলে আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো। কারণ আমি তোমাকে কোনোদিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই এম রিয়েলি সরি। ময়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার উপর পাথরের মূর্তির মতো বসে ফ্যাল ফ্যাল করে উজানের দিক চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়েই ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী। আবার ঠিক পরের লহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌ দেখবে এই প্রফেসরের দায়িত্বের দেওয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার চিল্লাচিল্লি আর হট্টগোলে কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ নতুন একজন প্রফেসর আসার কথা রয়েছে। কিন্তু কে সেই প্রফেসর? কেমন দেখতে হবেন তিনি? এই নিয়ে ক্লাসে সবার মনে কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কাম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন স্বরে আওড়ালো, মিহু, এখন আবার আমাদের হাড়মাস জ্বালাতে কোনো নতুন ইবলিশ শয়তান আসবে বলো তো ভাই? এই কলেজের প্রিন্সিপাল বুড়োটাও যে কি পায়, রোজ রোজ টিচার। মেহের নিচু স্বরে জবাব দিল, ঠিক বুঝতে পারছি না রে মৌ, তবে ক্যাম্পাসের সিনিয়র আপুদের মুখে শুনলাম আজ যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে আসছেন তিনি নাকি ভীষণ কড়া
আর বদরাগী টাইপের মানুষ, কিন্তু মানুষটা নাকি দেখতে অসম্ভব হ্যান্ডসাম আর ড্যাশিং। মেহেরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাঁধ থেকে মাথা তুলে বসলো। সে নিজের চোখ দুটো ছোট ছোট করে বলল, সে যত বড়ই হ্যান্ডসাম হোক না কেন, আমার প্রফেসর সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝেছিস? কিন্তু একটা জিনিস ভাবতো মেহু, আমার ওই খিটখিটে প্রফেসর সাহেব ঠিক কোন কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনারও ভার্সিটির প্রথম দিন। মেহের কাঁধে ঝাঁকিয়ে বলল, আই ডোন্ট নো। কিন্তু তুই তো ভাইয়াকে জিজ্ঞেস করতে পারতি কোন কলেজের প্রফেসর। মৌ এবার ভেঙচি কেটে মুখটা কালো করে নিল। খাটাস লোক, আমায় কিছু বললেন তো? তাদের এই ফিসফিসানির মাঝেই হঠাৎ গম্ভীর মুখে স্বয়ং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসরুমের ওই হইচই এক নিমেষে পিনপতন নীরবতায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সমস্বরে বলে উঠল, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার নিজের গম্ভীর মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে দুই হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন, গুড মর্নিং, সিট ডাউন এভরিবডি। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের ওপর আজ বিন্দু মাত্র খুশি নই। এই বিগত মাত্র কয়েক মাসের ভেতরে তোমাদের এই সেকশনের জন্য আমাকে পুরো ছয়জন ফিজিক্স টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা সবাই এত বড় মাপের ফাজিল আর বেয়াদব যে তোমাদের যন্ত্রণায় কোনো টিচার এই ক্লাসে টিকতে চায় না, সবাই ইস্তফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন, তারপর ক্লাসে সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে আবার বলতে লাগলেন, অবশেষে একজনকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর তিনি তোমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেননি। তিনি মূলত অনার্সের গোল্ড মেডেলিস্ট প্রফেসর। কিন্তু আমার ব্যক্তিগত অনুরোধে তিনি তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছেন। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আসছেন তিনি বড্ড কড়া ধাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিবডি প্লিজ ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপাল স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মেহের চমকে উঠল। তার তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকালো। মেয়েরা হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো উজান। আজ সাদা শার্ট ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটাই ড্যাশিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হা করে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের ওপর গিয়ে একদম আঠার মতো আটকে লাগলো। গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাত রেখে নিচু স্বরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন। উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজান ক্লাসের পোডিয়ামের সামনে দাঁড়িয়ে অত্যন্ত নিজের চোখে সানগ্লাসটা খুলল। তারপর ক্লাসের স্টুডেন্টদের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিটা দিল, সাথে সাথে সে নিজেও তীব্র এক শখে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসে ঠিক মাঝখানে বেঞ্চে বসা তার ঘরে মহাশয়া, যে নিজের বড় বড় হরিণী চোখ দুটো মেলে তার দিকেই তপ্ত চোখে তাকিয়ে আছে। উজান নিজের অজান্তেই একটা ঢোক গেল। মৌ যে এই কলেজে পড়াশোনা করে তা উজান আগে জানতো না। জানলে নিচে নিচে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে এসে একটু শান্তির নিঃশ্বাস ফেলবে বলে মনের ভেতর যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে দেখে নিজের স্টুডেন্ট হিসেবে দেখে উজানের গলার জল নিমেষেই শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এদিকে মৌ নিজের গাল দুটো রাগে রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের ওপর আড়াআড়িভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবলো এই খাটাস লোকটা তাকে মনে মনে একটুও ভালোবাসে না, তা তো সে ভালো করেই জানে। কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তারই কলেজে ফিজিক্স প্রফেসর হিসেবে জয়েন করতে আসছে, অথচ তাকে একবারের জন্য মুখ ফুটে তাকে বলল না। এত বড় ধোঁকাবাজ লোক তো দুনিয়ায় দুটো নেই। পুরো ক্লাসের এই স্তব্ধতার মাঝে মেহেরও নিজের ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে বসা মোয়ের পাঁজরে নিজের কনুই দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর উজানের দিকে হাঁ করে তাকিয়ে দেখা মোয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করলো, মৌ ভাইয়া এখানে কি করছে? মৌয়ের মুখের ভাষা যেন এক নিমেষে হারিয়ে গেছে। সে এখনো নিজের বড় বড় চোখ জোড়া মিলে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে আছে। এরই মাঝে উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসে বাকি মেয়েদের হাঁ করে তাকিয়ে থাকা মৌয়ের ওই বোকা বনে যাওয়া মুখ দেখে সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে চতুর মুচকে হাসি ঝুলালো। তারপর ডাস্টার চকটা টেবিলের উপর রেখে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভরাট গলায় বলতে লাগলো, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস,
তাই আমি সরাসরি পড়ালেখায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করে উজান প্রথম বেঞ্চের কর্নারে বসা মেয়েটির দিকে নিজের ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটিকে উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলল, হাই গার্ল, স্ট্যান্ড আপ, হোয়াট ইজ ইউর নেম? উজান মূলত মৌখিক হাঁপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশাদারিত্ব বজায় রাখতেই প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিটে মেয়ে ললিতা আফরিন। পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে সে। কলেজে তথাকথিত সুন্দরী স্টাইলিশ নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাপটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচারও মাথা নিচু করে কথা বলেন, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আরকাম আফরিন দেশে নামকরা বড় মাপের বিজনেসম্যান হওয়ায় ললিতার অহংকারে মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরোখা, জেদি, জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যেই পেয়ে চেয়েছে। ললিতা ভাবল এই হ্যান্ডসাম ড্যাশিং প্রফেসর বুঝি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিজের ঠোঁটে এক চিলতে চপল হাসি ঝুলিয়ে খানিকটা উজানের দিকে ঝুঁকে এলো। আদুরে গলায় বলল, আই অ্যাম ললিতা আফরিন, মিস্টার আরকাম আফরিন সাহেব ওরফে এই কলেজের যিনি মূল প্রতিষ্ঠাতা, দাদা, আমি ওনার একমাত্র মেয়ে। ললিতার ধারণা ছিল তার বাবার নাম আর বিপুল প্রতিপত্তির কথা শুনলে এই নতুন প্রফেসরও বাকিদের মতো থতমত খেয়ে তাকে সমীহ করা শুরু করবেন। কিন্তু মেয়েটির এই দেমাকি বাড়তি উত্তরে উজান বিন্দুমাত্র খুশি হলো না, বরং তার গম্ভীর মুখাবয়ব আরও শক্ত, শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত কড়া এবং গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়ালো, জাস্ট শাট আপ। কালকে আসলে লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।